कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सख्त सख्त कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सख्त सख्त मोरा पिया मोरा पिया मोरा पिया नजरों के तीर में बसा है प्यार जब भी चला है वो दिल के पार नजरों के तीर में बसा है प्यार जब भी चला है वो दिल के पार लज्जा से मरे रे जिया पिया लज्जा से मरे रे जिया पिया रे लज्जा से मरे रे जिया हुमा हुम हुमा हुमा हुम हुमा हुमा हुम हुमा हुमा हुम 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 বিড়ি মাসির ভিডিও দেখে পেল ঘুম 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 এ শুধুমাত্র এই ঘুমের সঙ্গে মেলানোর জন্য এই গানটাকে আমি নিয়ে আসলাম যে ঘুম 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 হুম 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 হুমা ফট করে এই গানটা মনে পড়লো আর ফট করে এই গানটা করে দিলাম। এই কয়দিন ধরে তোমরা দেখবে আমি বেশিরভাগ আনকমন গান করছি। আনকমন এই অর্থেই যে আমি আমার ভিডিওতে একই গান অনেকবার রিপিট করেছি, কিন্তু এই ভেরি রিসেন্ট যে গানগুলো করছি না ভিডিও করার আগে, সেই গানগুলো না আমি কোনো সময় করিনি, ঠিক আছে? তো সেই কারণের জন্যই আমি আনকমন বলছি। তো এটা কোন মুভি থেকে যেন গান আমার মনে পড়ছে না, কিন্তু এই মুভিতে অভিষেক বচ্চন আর রানী মুখার্জি ছিল, ঠিক আছে? তো মুভির নামটা মনে পড়ছে না, বহু পুরনো বই, বহু পুরনো মুভি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি মারাত্মক ক্লান্ত, কারণ 1.5 ঘন্টার লাইভ করেছি আর তারপরে সেই সমস্ত শাড়িগুলো গুছিয়েছি, তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, খেয়েছি, তারপরে এসে ভিডিওটা করছি। তো খুব স্বাভাবিকভাবেই আমি বড্ড ক্লান্ত। আমি চেষ্টা করব ভিডিওর মধ্যে যেন আমার ক্লান্তির ছাপ, শারীরিক ক্লান্তির ছাপ একদমই না পড়ে, ঠিক আছে? যাই হোক, বিড়ি মাসির ভিডিও থেকে আমার ভিডিও তাজা হবে। গতকালকের ভিডিও নিয়ে ভিডিও, এই ভিডিওর মধ্যে অবশ্যই করে দুটো টপিক থাকবে, একটা হচ্ছে বিড়ি মাসি, আরেকটা হচ্ছে মারু, অবশ্যই করে হাইলাইট মারুর বিষয়টা। তো চলো প্রথমে বিড়ি মাসিকে নিয়ে কথা বলি। বিড়ি মাসির গতকালকের ভিডিওতে 7 মিনিটের অ্যাড, টোটাল মনে হয় কত মিনিটের, 20 মিনিটের মনে হয় ভিডিওটা, তার মধ্যে 7 মিনিটের অ্যাড আর তারপরে গিয়ে তোমার হচ্ছে মেন ভিডিও। আচ্ছা, এই যে 7 মিনিটের ভিডিও, এটা দেখে অনেকেই ইরিটেটেড হয়েছে। কিছু করার নেই, জানো তো, যদি ভিডিওর মধ্যে, বড় ভিডিওর মধ্যে 1 মিনিটের অ্যাড থাকে তাহলে সেটার পয়সা একরকম, যদি একটা ভিডিওতে 7 মিনিটের বড় অ্যাড থাকে তাহলে তার কিন্তু অনেক টাকা পাবে, অনেক টাকা পাবে। আর যার কিনা এরকম 5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে সে কিন্তু প্রচুর টাকা পাবে। তবে হ্যাঁ, এই ভিডিও, এত বড় ভিডিও ব্লগ ভিডিওর মধ্যে যুক্ত না করে যদি আলাদা একটা গোটা ভিডিও, মানে অ্যাড পারপাসে ভিডিও দিত, প্রমোশনাল ভিডিও দিত, তাহলে ভালো হতো। কেন দেয়নি বলো তো? বুদ্ধি আছে, চালাক আছে। কেন বলো তো? কারণ শুধুমাত্র যদি ভিডিও দেয়, অ্যাড ভিডিও দেয়, তাহলে ওই ভিডিওতে অত ভিউজ হবে না। আর যদি ভিউজ কম হয় তাহলে ওর প্রমোশনাল কোম্পানির কাছে ওর হাইপটা কমে যাবে। সেই কারণের জন্য বড় ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই বলে কি প্রত্যেকে দেখেছে ওর ওই ভিডিওটা? না, প্রত্যেকে দেখেনি। আমার মনে হয় না কেউ দেখেছে। আমি কেটে কেটে দেখছিলাম, আমি ভাবছিলাম এই তো শেষ হয়ে যাবে, এই তো শেষ হয়ে যাবে। ওমা, ওই শেষ হয়ে যাবে করতে করতে যতটুকু চোখে পড়েছে ততটুকুই আমি দেখেছি, ব্যাস। তারপরে গিয়ে মেন পয়েন্টে গিয়ে দেখলাম 7 মিনিটের একটা অ্যাড ভিডিও ছিল। আচ্ছা, এই অ্যাড ভিডিওর মধ্যে আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে, এক হচ্ছে ভয়েস পাওয়ার বেড়েছে আমি বলার পরে, অবশ্যই আমি বলার পরে বিড়ি মাসি তার ভিডিওতে ভয়েস কোয়ালিটি একটু এনার্জেটিক করেছে। আর হচ্ছে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছে, ঠিক আছে? যেখানটায় তোমার একেবারে পুরো হাবিজাবি হয়ে থাকতো, দাগ ধরা, ওই 11-12টা বাজিয়ে দিয়েছিল, কিন্তু গতকালকের ভিডিওতে দেখলাম মানি প্ল্যান্টের গাছটাকে সাইডে রেখেছে আর প্রোডাক্টের প্যাকেটটাকে পেছনে রেখেছে, রেখে নিয়ে তারপরে ভিডিও শ্যুট করেছে। তো এই যে কাজটা করেছে, এটা কার কথায় করেছে বলে তোমাদের মনে হয়? একমাত্র আমার কথায় করেছে না। বিড়ি মাসি বলেছে আবার আমাকে ক্রেডিট দিতে না। আমি আমাকে ক্রেডিট দেবো না কি? আমি অন্যের জন্য অপেক্ষা করবো অন্য কেউ আমাকে ক্রেডিট দিচ্ছে? এই কাজগুলো আমি করতে বলেছি, তারপরে দেখেছি ওর ভিডিওতে রয়েছে, তা অবশ্যই আমি নিজেকে ক্রেডিট দেবই দেবো। বিড়ি মাসি, আমি তুই কি বললি না বললি তার জন্য আমি থোড়ি অপেক্ষা করব? আমার কথাগুলো অ্যাপ্লাই করেছি, সুতরাং ক্রেডিট অবশ্যই আমার। ক্রেডিট গোজ টু অনলি মি, ঠিক আছে? তো অ্যাডের বিষয়টাকে এইটুকু পর্যন্তই রাখি। তারপরে দেখলাম অনেক কিছু করেছে, তো ইউজফুল জিনিস নাকি হেনা তেনা আমার দেখার দরকার নেই। আমার যতটুকু কন্টেন্ট হিসেবে আমার নেওয়ার ছিল, পিক করার ছিল, ততটুকু পিক করে নিয়েছি। আচ্ছা,
এইবার যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওতে দেখলাম ওই লাইট দিয়ে দেওয়াল আলমারি হ্যানা ত্যানা এসব দেখাতেও ব্যস্ত, কারণ যেহেতু ওর ঘরের মধ্যে এই সমস্ত চেঞ্জেস চলছে তার জন্য এগুলো দেখাতেও ব্যস্ত। আর হচ্ছে ওর ঘরে অনেকক্ষণ ধরে মিস্ত্রি কাজবাজ করছে, স্টিকার লাগাতে গিয়ে ওয়াইফাইয়ের লাইন উড়িয়ে দিয়ে চলে গেছে, তারপরে অনেকবার ফোন করার পরেও ওয়াইফাইয়ের লাইন ঠিক করতে আসেনি। বলি কি একটুখানি বেশি পয়সা দেওয়ার লালসা দেখাতি তাহলে ঠিক চলে আসতো। তো কথায় কথায় পয়সা ছুড়ে দিস মানুষকে, তো একটুখানি বেশি পয়সা ছুড়ে দিতিস, বলতিস যে আমি কিন্তু আসো আমি 50 টাকা বেশি দেবো, তাহলে দেখতিস হয়তো চলে আসবে। আচ্ছা 50 টাকা যদি না মানে 500 টাকা বেশি দেবো, তাও তুমি আসো, আমার কিন্তু ওয়াইফাই ছাড়া আমরা কিন্তু অন্ধ, এটা বলতিস তাহলে ঠিক চলে আসতো। আমি ওয়াইফাই ছাড়া 3 থেকে না 4 দিন কাটিয়েছি ওয়াইফাই ছাড়া, সেখানে আমাকে কটা ভিডিও দিতে হয় সেটা তো তোমরা জানোই, দুটো ভিডিওই ধরো না, দুটো ভিডিও দিতে হয়। তো সেই দুটো ভিডিও দিয়েছি 19 টাকা রিচার্জ করে করে। তো আমি বলি না যে এই জিনিসটা ছাড়া অচল, এই জিনিসটা ছাড়া অন্ধ, ওই জিনিসটা ছাড়া একদমই পারবো না। হ্যাঁ অসুবিধা হয়, বাট ভাবি যে এটা না থাকলে কি হতো, এই সুবিধাটা ধরো ছিলই নেই, তখন আমি কি করতাম? তাই বলে কি ভিডিও দিতাম না? ভিডিও তো দিতাম। আমার একটা সুবিধা না থাকলে পরে একটা সুবিধা হাতছাড়া হয়ে গেলে আরেকটা সুবিধা আছে, তাই না? ফোনে পয়সা আছে, ব্যালেন্স ভরে নেব, তাই তো? তো এই যে বাড়াবাড়ি কথাগুলো বলে, এটা বিনিমাসেই বলে, আর এটা বিনিমাসের পক্ষেই বলা সম্ভব, এটা অন্য কারোর মুখে মানাবেই না। এই যে ঢং, এই যে ন্যাকামি, এইটা বিনিমাসি আর বিনিমাসির মায়ের মুখে যেরকম ভাবে মানাবে, তুমি চেষ্টা করে দেখো, দেখবা মানাবেই না। আয়নার সামনে গিয়ে একটুখানি ন্যাকামি করে দেখো, বলবা হ্যাঁ আমার দ্বারা হচ্ছে না, থাক বাবা, এটা বিনিমাসির ওটা কি যেন বলে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, এটার ভালো করে ইউজ ওই করুক, আমাদের দ্বারা হবে না, ঠিক আছে? তো রান্নাবান্না যা করেছে সেটা দেখে মানে সোয়াবিনের তরকারি ওরকম মাখা মাখা আমি দেখেছি, ওই ধরনের তরকারিগুলো একেবারে শুকনো শুকনো করে। সবসময় শুকনো জিনিস বা যে কোনো রেসিপি সবসময় একই ধাঁচের ভালো লাগে না, একটু ডিফারেন্ট করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, ওই তো হয়ে গেল। এইবার আসি ওটাকে কি বলে তোমার, শোকেসের এসে চেঞ্জ করেছে, লালটাকে ঢেকে দিয়ে সাদা করে দিয়েছে। যেই সাদা প্রিন্ট করেছে মানে স্টিকার লাগিয়েছে, সেই স্টিকারের যে কালারটা সেটা অবশ্যই ভালো, কিন্তু ওই লাল বর্ডারগুলোকে রেখে দিয়েছে। এটাকে কি মনে হচ্ছে জানো? ওটা দেখে মনে হচ্ছে যেন মাথা নেই, বডি রয়েছে মাথা নেই, এরকম মনে হচ্ছে। মানে ওর চোখেও বাঁধে না, ওর একটা জিনিস চোখেও বাঁধে না যে এটা অড লাগছে, এটা ভালো লাগছে না, সেটা অন্যের মতামতের জন্য ও অপেক্ষা করে। মানে ও অন্যের মতামত কত শোনে, এমন ভাব করে যেন ও সমস্ত কিছু দর্শকের কথা অনুযায়ী চলে। তার জন্য বলছে যে তোমরা একটুখানি বলো তো ভালো লাগছে না খারাপ লাগছে। হ্যাঁ, তো এটা একটা পাগলেও বুঝবে যে আমি লালটাকে যখন সাদা করছি তখন ওই বর্ডারগুলো আমরা ওইভাবে রাখতে পারি না, ওরকমভাবে রাখলে পুরো মানে ল্যাংটা ল্যাংটা লাগছে, মনে হচ্ছে বডি আছে মাথা নেই। তো এটা ভীষণ স্বাভাবিক। ভাবো তার কাটা বলছে, বিরিমাসিকে তার কাটা বলেছে যে ভালো লাগছে না, ওই জায়গাটাও সাদা করলে ভালো হতো। বিরিমাসি নিজের হাজব্যান্ডের কথা শোনে না, এর থেকে আর কি বলবো আমরা? বিরিমাসি নিজের হাজব্যান্ডের মতামত নেয় না, কারণ টাকা বিরিমাসি খরচা করছে, তার কাটা তো জাস্ট ইউজলেস, অপদার্থ। সেই কারণে তার কাটাকে একেবারে কতখানি অপদার্থ মনে করে সেটা কিন্তু বুঝিয়েই দিল। তার কাটা বলেছে যে এই জায়গাটাতে সাদা করলেই ভালো লাগবে, বিরিমাসি অপেক্ষা করছে আমরা কতক্ষণে ওকে গাতন দেবো, তারপরে গিয়ে ও সেই জায়গাটা সাদা করবে, ঠিক আছে? অর্থাৎ ওর কাছে ওর বরের মতামতের ভ্যালু 0, সেটা কিন্তু বিরিমাসি আমাদেরকে বুঝিয়েই দিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে মারুর বাচ্চাকে নিয়ে, তো আশীর্বাদ দিয়েছে। দেখো, যদি বিরিমাসি বুঝতে পারতো যে মারু এত তাড়াতাড়ি কনসিভ করবে, বা মারু এরকম একটা কন্টেন্ট পেয়ে যাবে, ঠিক আছে, একটা জবরদস্ত কন্টেন্ট পেয়ে যাবে নিজের জন্য, তোমাদের কি মনে হয় শুধুমাত্র ওই ব্যবসার কারণে মারুকে হাতছাড়া করতো? কিছুতেই করতো না। তোমরা জানো যে বিরিমাসি রীতিমতো নিজের মাথার চুল ছেড়ে, হ্যাঁ, যে কত ভিউজ পেতাম, কিচ্ছু হলো না, সব হাতছাড়া হয়ে গেল। কত ভাবে জানো? প্রচুর ভাবে। হ্যাঁ, সেটাকে হয়তো অন্যভাবে প্রকাশ করে, কখনো কমেন্ট বক্সে, কখনো গ্রুপে অন্যভাবে প্রকাশ করে, কিন্তু হ্যাঁ, ভিউজের লালসা যে ওর কতখানি সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো যাই হোক, সেখানটায় দেখলাম বাচ্চার ওইটাকে কি বলে সুস্থতা কামনা করেছে,
আচ্ছা, এই পর্যন্ত গেল। এইবার গত পরশু দিনের যে ভিডিওটা ছিল, যেখানে কিনা ননদের বাড়িতে গিয়েছিল, সেই ভিডিওটার মধ্যে আমার কমেন্ট বক্সে আমার ভিডিও মানে সেই ভিডিওটা নিয়ে যে আমি কন্ট্রোভার্সি করেছি, অর্থাৎ গতকালকের ভিডিওটা, সেখানে দেখলাম একটা কমেন্ট এসেছে, ভীষণ বুদ্ধিদীপ্ত কমেন্ট, ঠিক আছে? আমি এই পয়েন্টটা মিস আউট করে গেছি বা ওভারলুক করে গেছি, যাই বলো না কেন, মিস করে গেছি। বিষয়টা হচ্ছে, যে কমেন্টটা করেছে সে লিখেছে, ননদের যে বাড়ি সেটা হচ্ছে একটা কেনা বাড়ি, রেডিমেড বাড়ি কিনেছে, সেটাকে নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো সেই বাড়িতে থাকা শুরু করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই পুজো টুজো দিয়েছে। পুজো না দিয়ে তো রাত কাটানো যায় না। সে তুমি বাড়ি কেনো, রেডিমেড কেনো বা তৈরি করো, যাই করো না কেন, পুজো না দিয়ে কিন্তু রাত্রিবাস করা যায় না, এটা আমরা সবাই জানি। আবার অনেকে যখন বাড়ি বিক্রি করে দেয় না, তখন মনের মধ্যে অনেক সন্দেহ জাগে। আমার তো যারা কিনা ওই ডিল করে, ধরো বাড়ি তৈরি করে দেবে, তারা হ্যান্ডওভার করে দেবে, কাস্টমার ধরবে, হ্যান্ডওভার করে দেবে, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেটা একটা প্রজেক্টের মধ্যে পড়ে। কিন্তু কেউ নিজের থাকার জন্য বাড়ি করলো, তারপরে সেটাকে বিক্রি করে দিল, সেখানটায় আমার একটুখানি সন্দেহ জাগে। সে এমার্জেন্সি পারপাস হোক বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে কর্মসূত্রে হোক, সেই সমস্ত কারণ থাকলে পরেও আমার মনের মধ্যে যেন কেমন একটুখানি খুঁতখুত করে। তারপরে ছেমরির মুখে আমরা কি শুনলাম, যে নিচে মাটির তলায়, এই বাড়িতে মাটির তলায় একটা গোডাউন পর্যন্ত আছে। এই কারণেই কি এই বাড়িটা ছেমরির আর ছেমরির বরের বেশি পছন্দ হয়েছে? মাটির তলায় গোডাউন আছে বলেই কি ছেমরির ননদের না, ছেমরির বরের বেশি পছন্দ হয়েছে? কি ছেমরি তার জন্যই কি বেশি পছন্দ হয়েছে? 2 থেকে 200 নম্বরের সব কিছু কি ওই গোডাউনে সাপ্লাই হবে? আচ্ছা, এই কারণের জন্যই বিরিমাসি বলছে এই কথাগুলো ভিডিওতে বলতে নেই, এই কথাগুলো ভিডিওতে। তাহলে তুই যখন জানিস যে ভিডিওতে বলতে নেই, তাহলে তুই তো ভিডিওটা এডিট করেছিলি, তুই ওই পার্টটুকু কেটে বাদ দিলি না কেন? বদমাইশ বিরিমাসি, তুই বলছিস যে এই কথাগুলো ভিডিওতে বলতে নেই, অথচ তুই ভিডিওতে ওই পার্টটুকু রেখে দিয়েছিস। তোর হাতেই তো ছিল ওই পার্টটুকুকে এডিট করে কেটে বাদ দিয়ে দেওয়া। সত্যি বিরিমাসি, তুমি যে জিনিস না। আচ্ছা, এইবার যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা নিয়ে বলতে বলতে দিকভ্রষ্ট হয়ে গেলাম। তো সেই কমেন্টে ছিল যে রাত্রিবাস করার আগে কি পুজো দেয়নি? আর পুজো যদি দিয়েই থাকে, তাহলে কি একমাত্র পেয়ারের বৌদিকে, যার সাথে কিনা একদম গলায় ভাব, তাকে কি নিমন্ত্রণ করেনি? এর আগে কি বিরিমাসি কখনো ননদের এই নতুন বাড়ি দেখতে যায়নি? এটা তো খুব স্বাভাবিক। এটাকে আমি কি করে এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টকে মিস করে গেলাম? আমি শুধু কমেন্টটা যখন দেখছি তখন শুধু ভাবছি যে এই পয়েন্টটাকে আমি কি করে মিস করে গেলাম। কিরে বিরিমাসি, তখন কি তোকে নিমন্ত্রণ করেনি? এখন সম্পর্ক ভালো হয়েছে, তখন কি সম্পর্ক ভালো ছিল না? তোর তো সম্পর্ক এই ভালো হয়, এই খারাপ হয়, এই ভালো হয়, আবার এই খারাপ হয়। এই সম্পর্কে একটা কথা বলি বন্ধুরা, বিরিমাসি লাস্ট যে আমাকে নিয়ে ভিডিওটা করেছিল, সেখানে কি বলেছিল, যে বিরিমাসির মা মানে রক্ষিতা মাসি নাকি আমাদের বাড়িতে আসতে রাজিই হয়নি, বিরিমাসি নাকি জোর করে পাঠিয়েছে, ঠিক আছে? আর আমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য এরা নাকি কোনো রকম কোনো কথা বলেনি, মানে সব কিছু মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে আবার পুনরায় ঠিক করে নেওয়ার কথা নাকি এরা আমাকে বলেনি। বিশ্বাস করো, রক্ষিতা মাসি আমাকে ফোন করেছে, আমি তখন দোকানে রয়েছি। রক্ষিতা মাসি ফোন করে আমাকে রীতিমতন অনুরোধ করছে, আমি চাইলেই শুনিয়ে দিতে পারি, কিন্তু আমার মনে হয়নি যে এখন প্রয়োজন আছে যে রক্ষিতা মাসি সেই দিন ফোন করেছে। বিরিমাসির অবস্থা দেখে রক্ষিতা মাসি আমাকে ফোন করেছে, ফোন করে রীতিমতন আমাকে অনুরোধ করছে যাতে খর্দার পায়েলের কথা শুনে বিশ্বাস করে আমি এদের সঙ্গে যেন সম্পর্ক নষ্ট না করি। বুঝতে পেরেছো? অথচ এরা দর্শকদের কাছে কি প্রিটেন্ড করাতে চাইছে, যে আমার কাছ থেকে নাকি ইনফরমেশন গ্যাদার করার জন্যই নাকি আমার সাথে মিশেছিল। ভাবতে পারছো কেন এদেরকে এক একটা প্রত্যেকটাকে বেজন্মা আমি বলি? কারণ এদের কথার ঠিক নেই। যখন যেই কথা আমি বলতে পারবো না, তখন সেই কথা নিয়ে স্পিকটি নট থাকবো, আর যখন যেই কথা মুখ থেকে বের করবো, আমি সত্যি ছাড়া মিথ্যে বলবো না। এটাই তো হওয়া দরকার। কিন্তু এরা কথায় কথায় মিথ্যে কথা বলে, স্পেশালি আমাকে নিয়ে। যেখানে এরা জানে যে আমার ফোন অটো কল রেকর্ড, আমার কাছে প্রত্যেকের রেকর্ডিং রয়েছে, যে এরা কিভাবে মরিয়া হয়ে আমাকে সেই গ্রুপে রাখার জন্য পায়েলের উপরে সমানে দোষারোপ করে গেছে, ঠিক আছে? সমানে দোষারোপ করে গেছে। আর সেই মানে কি বলে ওটাকে, জার্নিতে বা সেই দলে যোগ দেওয়ার ক্ষেত্রে রক্ষিতা মাসিও কিন্তু বাদ যায়নি, বুঝতে পারলে? অথচ বিরিমাসি কি বলে বেড়াচ্ছে বা বলে গেছে যে রক্ষিতা মাসি নাকি আমাদের বাড়িতে আসতে রাজিই হয়নি। আমি পায়ে ধরেছিলাম ওদেরকে,
আমি ওদেরকে পায়ে ধরেছিলাম, আয় আমাদের বাড়িতে আয়, বুঝতে পেরেছ? এই গেল বিড়িমাসির প্রসঙ্গ। বিড়িমাসিকে নিয়ে এইটুকুই আমার বলার ছিল। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে মারুকে নিয়ে। মারুর গতকালকের ভিডিও তোমরা দেখে নিয়েছো। বাবা, মানে কি বলবো, কি কেয়ারফুল স্বামী পেয়েছে মারু, কি কেয়ারফুল স্বামী পেয়েছে, সব কিছু করে দেখিয়ে দিচ্ছে। আর হচ্ছে তোমার সারাক্ষণ ক্যামেরাটা অন রেখেছে। ম্যাক্সিমাম 27 মিনিটের একটা ভিডিও, কম সময় নয় কিন্তু, তাই না? ওই একটা কেবিনের মধ্যে 27 মিনিটের ভিডিও করে দেখানো কিন্তু কম ক্রিয়েটিভিটি নয়। ঠিক আছে? আচ্ছা, এইবার কি বলবো যে মারুর শারীরিক কন্ডিশন। কেবিন কেন নিয়েছে বলো তো? আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, প্রথম কারণ হচ্ছে কন্টেন্ট, ভিডিও করা। যদি সবার মাঝখানে থাকতো, এত ডিটেলসে ভিডিও করে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারতো না। সেকেন্ড হচ্ছে প্রাইভেসি। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে প্রাইভেসি। যদি ওরকম একটা কেবিন না নিত, তাহলে মারুর বর সব সময় ওর কাছে থাকতে পারতো না। তো এই দুটো মেজর কারণ ওই কেবিনটা নেওয়ার পেছনে আমার মনে হয়েছে। প্রথম কারণ, ওয়ান অ্যান্ড অনলি প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে ভিডিও করা। এত ডিটেলসে, এত লেন্দি ভিডিও আমাদেরকে দিতে পারতো না যদি আর 5 জনের মাঝখানে থাকতো। ঠিক আছে? তবে কি বলতো, আর 5 জনের মাঝখানে থাকলে কি হতো বলতো? এই যে মারু সোজা হতে, দেখো তোমরা আমাকে, যারা কিনা আমাকে হেট করে তারা আমাকে বলতেই পারে, তুই কি বুঝবি, তুই তো ওই যন্ত্রণা ফিলই করিসনি, তাহলে তুই কি বুঝবি? হ্যাঁ, পুরো পরিষ্কার কথা, হ্যাঁ আমি ফিল করিনি, আমি তার জন্য বুঝবও না। অতখানি কাট করলে শরীরে কতটা যন্ত্রণা হয় সেটা বোঝার মতন ক্ষমতা আমার নেই। সত্যি কথা, পার্সোনাল অভিজ্ঞতা আমার নেই। কিন্তু আমি নিজের বোনকে দেখেছি, আমি নিজের মেজ বোনকে দেখেছি, তারপরে আমি আরও মানুষের কাছ থেকে শুনেছি। ইভেন মারুর কমেন্ট বক্সেও এসেছে যে এত আতুকুতু করলে ব্যথা বাড়বে বই, কমবে না। ঠিক আছে? ব্যথা জিনিসটা কি বলতো, ওই যে এই জায়গাটাতে একটা জিনিসই মাথায় রাখতে হবে, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। এখন যদি আমি ভাবি বাবা আমার বিশাল ব্যথা হচ্ছে, আমি উঠতেই পারবো না, এই মুহূর্তে যদি, এই সময়টাতে যদি ও 4-5 জনের সঙ্গে থাকতো, ও যদি দেখতো না ও তো উঠছে, ও তো হাঁটছে, তাহলে আমিও পারবো। মানসিক একটা বল, মেন্টাল স্ট্রেংথ চলে আসতো অটোমেটিক্যালি। আমাদের মাথায় আমাদেরকে বোকা বানিয়ে রাখে, আবার আমাদের মাথায় আমাদেরকে সুপার স্ট্রং করে দেয়। ঠিক আছে? আমি যদি 5 জনের সঙ্গে থাকতাম, তাহলে আমি যদি দেখতাম যে না ও তো হাঁটতে পারছে, হ্যাঁ হ্যাঁ আমিও পারবো, একদম অটোমেটিক্যালি আমিও পারবো। হ্যাঁ হ্যাঁ, অনেকের পরিস্থিতি ক্রিটিক্যাল থাকে, সেখানটায় মারুর বর বলছে যে মারুর পরিস্থিতি খুব ক্রিটিক্যাল। কতটা ক্রিটিক্যাল, কি হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু মারুর বর ডিটেলসে আমাদেরকে বলেনি। দেখো, অপারেশনের সময়, অপারেশনের আগে ডাক্তাররা যদি বোঝে যে এই ক্রিটিক্যাল অবস্থার কথা আমরা যদি জানাই, পেশেন্টের বাড়ির লোকও টেনশন করবে, আবার পেশেন্ট তো টেনশন করবেই, সেই কারণে চেপে যায়। কোন জায়গায় চেপে যায় বলো তো? যেই জায়গায় সেই ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ডাক্তাররা হ্যান্ডেল করার মতন ক্ষমতা রাখে। যদি ডাক্তারদের সেই ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করার মতন ক্ষমতা না থাকতো, তাহলে বাড়ির লোককে জানিয়ে দিত যে না এই সিচুয়েশন হচ্ছে, আমরা কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবো না, ট্যাকেল করতে পারবো না, এর জন্য এই করতে হবে, ওই করতে হবে। এই কারণেই বলছি যে ক্রিটিক্যাল পরিস্থিতিটা কি সেটা মারুর বর আমাদেরকে বুঝিয়ে বলতেই পারছে না। মানলাম হ্যাঁ ক্রিটিক্যাল পরিস্থিতি থাকতেই পারে, কোনো ব্যাপার না, এটা এখনকার দিনে কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে? তো এই ক্রিটিক্যাল পরিস্থিতি সম্পর্কে আমরা জানি না, কিন্তু মারুর বর বলছে 5 মিনিট পর পর দেখে যাচ্ছে। ডিজিটাল যুগ, যেখানে ক্যামেরা অন থাকে সেখানে রেস্টুরেন্টে গেলে পরে এখন পাতে একটুখানি বেশিই দেয়। কেন? রিভিউটা ভালো আসবে। এটা ছোট থেকে বড় বিভিন্ন টাইপের রেস্টুরেন্টে হয়। ঠিক আছে? এগুলো এখন হয়, সোশ্যাল মিডিয়ার জামানাটা ঠিক এরকমই। আমি খেতে বসবো, আমার যখনই দেখবে ক্যামেরাটা অন, একটুখানি হলেও বেশি দেবে। ঠিক আছে? এটা কোনো নিমন্ত্রণ বাড়ির কথা বলছি না, নিমন্ত্রণ বাড়ি আজ আছে কাল নেই, কিন্তু যেটা একটা পার্টিকুলার জায়গা, যেখানে একটা রেপুটেশনের ব্যাপার আছে, সেই জায়গাটায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো একটা নার্সিংহোম অবশ্যই রেপুটেশনের জায়গা। আমি তোমাদেরকে কি বলেছি, মেডিকেল লাইন হচ্ছে বিজনেস, সবচেয়ে বড় বিজনেসের জায়গা। তো সেইখানে এই যে 5 মিনিট পর পর আসছে, আমি বলছি না ওর ক্রিটিক্যাল বিষয়টা মিথ্যে, আমি কখনো বলছি না, কিন্তু এই যে আশা যারা আসছে তারাও এখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তারাও বোঝে যে ক্যামেরা অন আছে মানে
একটুখানি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তাতে করে কি হবে, আমাদের এখানে নামটা বেশি হবে। আর যেখানে নাম থাকে সেখানে অলরেডি মানুষের জানে, তারপরেও যদি সেই জায়গায় রিভিউ আরও ভালো হয়, কারণ তোমরা দেখবে এখন কম্পিটিশন এত হাই যে যারা কিনা নামজাদা সমস্ত ব্যবসায়ী তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে নিজেদের প্রচার করে। কেন? কারণ কম্পিটিশনে হাইতে থাকতে হবে, তো সেই কারণের জন্যই, বুঝতে পারলে তো। তো যাই হোক, যতই ক্রিটিক্যাল সিচুয়েশন থাকুক না কেন সেটা তো অবশ্যই ডাক্তাররা হ্যান্ডেল করবেই। তারপরেও আমি বলবো কেবিনের পরিবর্তে যদি আর 5 জনের সঙ্গে থাকতো, ও নিজেকে অনেকটা লাইট মনে করতো, কারণ এখন ও নিজের যন্ত্রণাটা শুধু নিজেই ফিল করছে। ও যদি 5 জনের মধ্যে থাকতো তাহলে 5 জনের যন্ত্রণাও নিজে ফিল করতে পারতো, তখন বুঝতে পারতো যে হ্যাঁ আমার যন্ত্রণাটাও তাহলে ওরা ফিল করতে পারছে, একটু উনিশ তো হবে। ও চলতে পারছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ আমিও পারবো। যদি ডাক্তাররা বুঝতো বা নার্স বুঝতো যে না ওর এখন হাঁটা যাবে না, তাহলে ওকে বলতোই না যে তুমি হাঁটো, পরিষ্কার কথা, এটা একদম জলের মতন পরিষ্কার। আর মারু ওই কেবিনটা চেয়ে নিয়েছে, মানে কেবিনটা বুক করেছেই হচ্ছে একটু প্রাইভেসি মেনটেন করার জন্য আর ভিডিও করার জন্য, কারণ মারু এখন 5 জনের সঙ্গে মিলেমিশে থাকার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে, পুরো পরিষ্কার কথা। ও ওর বাপের বাড়িতে গিয়ে পর্যন্ত কমফোর্টেবল ফিল করতে পারে না, ও দৌড়ে দৌড়ে নিজের ভাড়া বাড়িতে চলে আসে। কেন? কারণ এই দীর্ঘ 1 বছর একা থাকতে থাকতে না ও একাচোরা টাইপের হয়ে গেছে। এটাকে তোমরা কোনো রকমভাবে আমি যে ওকে নেগেটিভ মন্তব্য করছি এরকমটা কখনো ভেবো না, এটা আমাদের স্বভাবের মধ্যে পড়ে। দীর্ঘ 2 মাস 3 মাস তুমি একা থেকে দেখো, তুমি 5 জনের সঙ্গে মিশতে তোমার একটুখানি আনকমফোর্টেবল ফিল হবে, সাফোকেশন হবে, এটা খুব স্বাভাবিক। আর মারু যে তার বাপের বাড়িতে গিয়ে এতদিন পরে গিয়েও ততটা কমফোর্টেবল ফিল করছিল না যতটা কিনা বিয়ের আগে ছিল, সেটা কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর এই সমস্ত কারণের জন্যও কিন্তু কেবিনটা নেওয়া, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই কেবিনের গল্প গেল, ও শরীর খারাপের গল্প গেল। তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া দেখলাম, গলা ভাত যখন দিয়েছে না তখনই আমি বুঝতে পেরেছি ও খেতে পারবে না, কারণ শরীরে কষ্ট হয়েছে, মুখে তো স্বাদটা আছে, আর মুখে যদি গলা ভাত পড়ে, ভাই আমি তো অসম্ভব আমার পক্ষে খাওয়া। আমার যখন সিস্ট অপারেশন হয়েছিল, আমাকে প্রথম দিন, অপারেশনের দিন তো কিছু খেতেই দেয় না, পরের দিন শুধু 3 বেলা স্যুপ খেয়েছি, খিদে পেট জ্বলে গেছে, কারণ জিভে স্বাদ রয়েছে, পেটে খিদে রয়েছে, হ্যাঁ খিদেতে পেট জ্বলে গেছে। তারপরের দিন যখন অন্য একটা ডাক্তার ভিজিটে আসলো, তখন বলছে একে কেন খেতে দেওয়া হয়নি, একে খেতে দিন। তারপরে যখন খেতে দিয়েছে, সেই গলা ভাত, মাছের ঝোল দিয়েছে, ও বাবা গো, না লবণ না কিছু, মনে হয় যেন হলুদ ঘোলা জলে মাছটা ছেড়ে দিয়ে দিয়েছে, ওই খেতে পারিনি গো, খেতে পারিনি, অসম্ভব ওইসব খাওয়া। কিন্তু হ্যাঁ, ওই এইসবের পরে, এইসব সিচুয়েশনের পরে ওইসবই খেতে হয়। তেল দিয়ে মারু তেল মশলা একদম ছাকা ছাকা করে, হ্যাঁ তেল না ভাসলে পরে, মানে মারু যে মাংস মাছ রান্না করে না, তাতে করে জল অ্যাড করার প্রয়োজন পড়ে না, তেলের মধ্যেই মাছ ফুটতে থাকে, তাই না? তেল টকবক করে ফোটে, আর সেই মারু গলা ভাত গলা দিয়ে নামে মারু। তো যাই হোক, মারুকে খাইয়ে দিচ্ছে মারুর বর, এগুলো ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। হ্যাঁ, কারোর বর অসুস্থ বউকে ওষুধটা পর্যন্ত মুখে তুলে দেয় না, ভাই এসে তুলে দেয়, আবার কারোর বর ভালোবেসে গলা ভাত মেখে খাইয়ে দিচ্ছে, এগুলো জাস্ট নসিব, এগুলো নসিব। কেউ পয়সা দিয়েও ভালোবাসা পায় না, বরকে বসিয়ে বসিয়ে খাইয়েও বরের কাছ থেকে ভালোবাসা পায় না, এটা যার যার নসিব। আর আমি যখন ইনকাম করতাম না, তখনও আমার বর এখন যেরকম ভালোবাসে, কেয়ার করে, অ্যাজ ইট ইজ সেম কেয়ার করতো, কারণ আমার বরের আমার পয়সার প্রতি কোনো লোভই নাই, জিজ্ঞাসাও করে না কোন মাসে কত ঢুকলো, আর অ্যাকাউন্ট সম্পূর্ণ আমার। আচ্ছা যাই হোক, এবার কি বলবো, এবার বলবো হচ্ছে মারুর বাবা মা দেখা করতে এসছে, 2 দিন পর পর এসছে। মারুর বাবা ভীষণ খুশি নাতিকে কোলে নিয়ে, আর ছেলে হওয়াতে মারুর বাবার খুশি ডবল হয়ে গেছে। যাই হোক, এইবার বলবো মারুর বরকে বলবো, তোর বাপের বাড়ির লোকজন কোথায়? হ্যাঁ, বাচ্চাটা তো শুধু মারুর হয়নি, বাচ্চাটা তো তোরও হয়েছে, কারণ তোরা উভয়ে বাবা মা হয়েছিস, ও শুধু প্রসব করেছে, বাদ বাকি সবটাই তো তোর, তাই না? হ্যাঁ, তোর বাবা মা কোথায় রে? এই কথাগুলো নিয়ে যদি জোরদার একটা কন্ট্রোভার্সি করি, তখন দর্শকরা এসে বলবে তোমার কি, তুমি কেন কেন, ফ্রাস্ট্রেশন, পাগল, এই সমস্ত কথা বলবে।
তো যাই হোক, তাদের কথাটা আমার কাছে কোনো সময় ম্যাটার করেনি, এই সমস্ত কথা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু বিষয়টা হচ্ছে এই কথাটাকে ইগনোর করার মতন বা এই কথাটাকে ওভারশ্যাডো করে কোনো কিছু যুক্তি কি তোর কাছে আছে? মারুর বরকে বলছি, তোর কাছে কি কোনো যুক্তি আছে? কারণ আমরা সবাই জানি যে তোর বর বলছি, তোর বউ ওটিতে গেছে, বাচ্চা প্রসব করছে বা বাচ্চা হচ্ছে, তোদের এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও তোরা সবার ভিডিও দেখছিস, সমস্ত কমেন্ট পড়ছিস, ঠিক আছে? তারপরে সেই অনুযায়ী আবার ভিডিওতে বলছিস। তা বলি কি, এই কথার কি তোদের কাছে কোনো খণ্ডন করার মতন কোনো যুক্তি আছে? হ্যাঁ, হয়তো নেক্সট ভিডিওতে দেখবো তোর বাবা মাও এসছে, মানে মারুর শ্বশুরবাড়ির লোকজনও এসছে, কিন্তু যেই দিন ওটি হয়েছে, যেদিন বাচ্চা প্রসব করলো, হ্যাঁ, তোর বউ যেদিন বাচ্চা প্রসব করলো, যেদিন তোদের বাড়ির তোর বাবা মা না আবারও একবার ঠাম্মা দাদু হলো, ঠাকুমা দাদু হলো, না সেই দিন আসলো, না পরের দিন দেখতে পেলাম। পরের দিনের ভিডিওটা তো রাত পর্যন্তই দেখলাম, রাত 12টা বেজে গেছে, তখন তোরা শুবি, হ্যাঁ, মানে তোর বউ শোবে, তুইও ঘুমাবি, তা তখনও পর্যন্ত তোর বাবা মাকে আসতে দেখিনি, তাই না? এইবার যদি তোরা বলিস যে হ্যাঁ সেই দিনই এসেছিল, কিন্তু সেই ভিডিওর পার্টটুকু আমরা পরের ভিডিওতে দেখিয়েছি, সেটা তাহলে তোদের ফল্ট বা তোদের অতিরিক্ত ধূর্ততা। কিন্তু যেটা দেখেছি সেটাই বলছি, তোর বাবা মা কেন আসলো না? হ্যাঁ, তোর বাবা মা আসলো না? শ্বশুরবাড়ির লোকজন আগে আসে, মা তো সবসময় থাকে, শ্বশুরবাড়ির লোকজন আগে আসে যে আমার বৌমার ছেলে হয়েছে। এই না তোর মা বলছিল, হ্যাঁ, কি চোখ দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, তা তোর মা বলেছিল না, মানে মারুর শাশুড়ি বলেছিল না, হাবুল আসতে হবে, হাবুলকেই আসতে হবে, মানে ছেলে আসতে হবে, তা সেই ছেলেই তো হয়েছে। তা তোর মা বাবা আসলো না? মারুর বরকে বলছি, তোর বাবা মা আসলো না? এটা আবার কেমন রে? এটা কেমন? এটা শুধু দৃষ্টিকটু আর কন্ট্রোভার্সির টপিক, ঠিক আছে? তো এইটা নিয়ে এইটুকুই বলবো। আর তারপর দেখলাম বাইরের থেকে বিস্কুট এনে খাচ্ছে, আমার মনে হয় জিজ্ঞাসা করেই নিয়েছে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে, কনসিভ করার পর থেকে যা করা বারণ, যেগুলো করা ঠিক নয়, সেগুলোই মারু করেছে বেশি, আমরা করতে দেখেছি বেশি। আর এখন বাচ্চা হয়ে গেছে, এখন এইরকম মনমানি করবে না তা কি হয়? তবে এইটাই বলবো যে পেটে যখন ছিল তখন একরকম, আর এখন তোর কষ্ট 10 গুণ বেশি হতে চলেছে। নিজের শারীরিক কন্ডিশন ঠিক হতে হতে কতদিন লাগবে না লাগবে সেটা ফিল করতে পারবি। তার সাথে বাচ্চার সমস্ত দায়িত্ব নেওয়া, হাগামোতার কাঁথা ধুয়ে দেবে অন্যে বা কিছুক্ষণ বাচ্চাকে অন্যে নিয়ে ঘুরবে কোলে, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারপরেও বাচ্চার যেই প্রয়োজন শুধুমাত্র মা মেটাতে পারে, সেই প্রয়োজন মেটাতে গিয়ে যেই হাফটা ধরবে, সেই জন্য নিজেকে ফিজিক্যালি সুস্থ রাখ। বাইরের খাওয়া টোটালি বন্ধ করে দে, যেভাবে ডাক্তাররা বলবে। আর এখন তো ডাক্তাররা সমস্ত কিছুই খেতে দিচ্ছে, আমি তো দেখে অবাক, চাটনি খেতে দিচ্ছে। এখন চিকিৎসা ব্যবস্থা অন্যরকম, আগে যা বারণ ছিল এখন ডাক্তাররা তাই বলে খেতে। আমার নন্দাইয়ের পক্স হয়েছে, তাকে তো হসপিটাল থেকে বলে দিয়েছে মাছ মাংস সবই খাওয়া যাবে, তেল মশলা একটুখানি কম দিয়ে। ওগুলো খেলে পরে শরীরে জোরটা পাওয়া যায়, আর ওগুলো না খেলে পরে শরীর আরও দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে? তো ওইটাই বললাম যে এখন চিকিৎসা ব্যবস্থা পুরো ভিন্ন ধারায় চলে। তবুও বলবো যত পারিস বাইরের খাবারটা কম খা, ঘরের খাবার বেশি করে খা। আর কালকেই বলেছি যে বাচ্চার কাছে ক্যামেরাটা কম নিয়ে যাওয়ার চেষ্টা কর। এক তো তার ফ্ল্যাশ থাকে, ফ্ল্যাশ লাইট জ্বলে। আর সেকেন্ড হচ্ছে তার যে রেডিয়েশন, এই জিনিসগুলো মাথায় না রাখলে পরে সত্যি খারাপ, সেটা হয়তো এখন বুঝতে পারবে না। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, আর এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই রাখলাম।